गुड इवनिंग আমি সুব্রত সাহা। আজকে আমি আলোচনা করব পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নিয়ে। দেখো, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি মূলত এমন একটি থিওরি যে থিওরিটা যে কোনো সাইকোলজি পেডাগোজিতে এই থিওরিটা কিন্তু আসে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে, যেমন তুমি বলতে পারো ডাব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, নেট, সেট, ইভেন যে কোনো এসএলএসটি এক্সামের আগে যদি কোনো টেট হয় তাহলে কিন্তু এই পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে প্রশ্ন কিন্তু আসবেই। হ্যাঁ, মূলত এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা কি বলতো, যে এই তিনটা কোর থিওরি বলে। হ্যাঁ, একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পিয়াজে, মোরাল ডেভেলপমেন্ট থিওরি কোহলবার্গ এবং সোশিও কালচারাল থিওরি ভাইগস্কি। এই তিনটা থিওরি থেকে তোমাদের ধরে রাখো 10টার মতো প্রশ্ন আসে এবং প্রতি বছর কিন্তু আসে। হ্যাঁ, এবং আজকে আমার আলোচনার বিষয়ই হবে এই পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে। সমস্ত থিওরি বাংলায় আলোচনা হবে এবং এখানে আমি বিশেষ করে বিভিন্ন ইংলিশ টার্মগুলোকে ইউজ করেছি এবং প্রত্যেকটা টার্ম ধরে ধরে আমি বাংলায় ডিসকাশন করে দেব, যাতে তোমার আসন্ন যে সিটেট এক্সাম হবে সেই সিটেট এক্সাম, বিহার টেট এক্সামে বা ডিসেম্বর মাসে যে প্রাইমারি টেট হবে তাতে যেন তোমাদের হেল্প হয়। ঠিক আছে, আর এখানে তোমাদের যা কোশ্চেন থাকবে তোমরা কমেন্টে করবে, আমি সবগুলো কোশ্চেনের তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তাহলে আজকে আমরা আলোচনা করব জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। দেখো, জিন পিয়াজে 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে একটা প্রশ্ন হয়ে থাকে, পিয়াজে কোন দেশের অধিবাসী? অ্যান্সার হবে সুইজারল্যান্ডের, অর্থাৎ সুইস। দেখবে তোমরা প্রশ্ন পেয়ে যাবে যে পিয়াজে কোন দেশের অধিবাসী ছিলেন। পিয়াজে ছিলেন সুইজারল্যান্ডের, তাই তাকে সুইস আচরণবিদ বলা হয়। মূলত 1896 সালে পিয়াজে যেই সময় জন্মগ্রহণ করেন সেই সময় আরও একজন সাইকোলজির জন্ম ঘটেছিলেন, তার নাম ভাইগটস্কি, যিনি সোশিও কালচারাল থিওরির জনক। আমরা ওই থিওরি পরে পড়ব। এবার দেখো, পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে কি দেখিয়েছেন মূলত, যে বিকাশের সাথে সাথে শিশুদের বৌদ্ধিক বিকাশ কিভাবে হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে শিশুর বিকাশ কি কি? শিশুর বিকাশ হলো মোরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো বিভিন্ন যে ডেভেলপমেন্ট, বিভিন্ন বিকাশগুলো রয়েছে তার মধ্যে পিয়াজে আলোচনা করেছে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে। ঠিক আছে, তাহলে এই কগনিটিভ ডেভেলপমেন্টে কী দেখানো হয়েছে, যে বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর বৌদ্ধিক বিকাশ কিভাবে হচ্ছে। হ্যাঁ, এই প্রথমেই আমরা এই আলোচনা প্রসঙ্গে আসি যে পিয়াজে মূলত শিশুর এই বৌদ্ধিক বিকাশকে দেখিয়েছেন 4টি স্তরের মাধ্যমে। হ্যাঁ, এই 4টি স্তরকে বলা হয় ফোর্থ স্টেজ। তাই পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিকে বলা হয় ফোর্থ স্টেজ থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটাও কিন্তু প্রশ্ন আসে যে ফোর্থ স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট কার থিওরি? পিয়াজের থিওরি। নেক্সট যেটা আসি, পিয়াজে নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট মনে করতেন। হ্যাঁ, জেনেরিক এপিস্টেমোলজিস্ট। মূলত জেনেরিক এপিস্টেমোলজিস্ট কাকে বলা হয়? ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান যারা করে তাদেরকেই বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। ঠিক আছে, তাহলে পিয়াজে কি করেছিলেন, যে এই যে শিশুর বিকাশ হচ্ছে তার সাথে সাথে প্রজ্ঞার বিকাশ কিভাবে হচ্ছে, তাই পিয়াজে নিজেকে বলতেন জেনেরিক এপিস্টেমোলজিস্ট। এই টার্মটাও পরীক্ষায় আসে যে জেনেরিক এপিস্টেমোলজিস্ট কোন সাইকোলজিস্ট নিজেকে বলতেন? অ্যান্সার হবে পিয়াজে। নেক্সট যেটা আসবো আমরা, স্কিমা। স্কিমা কি? স্কিমা মানেই পূর্ব অভিজ্ঞতা। দেখো, আজকে আমরা যা শিখব কালকে সেটাই হয়ে যাবে স্কিমা। মূলত যেটাই স্কিমা সেটাই পরবর্তীতে লার্নিংয়ে পরিণত হয়। আজকে ধরে নাও আমরা জানলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস, একজন সাঁতারু, অলিম্পিকে 20টি গোল্ড মেডেল পেয়েছে। তাহলে শিশু কী করলো? এটা প্রথম জানলো। এবার সে কী করলো? সেটা বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির যে আত্মীয় স্বজন, গার্জেন, পরিবারের সদস্য রয়েছে তাদের বলছে, জানো মাইকেল ফেলপস রয়েছে আমেরিকার, যিনি 20টি গোল্ড মেডেল পেয়েছে। তাহলে এই যে শিক্ষার্থী জানলো প্রথমে এবং পরবর্তীতে সেটি অ্যাপ্লাই করলো, এটাই হচ্ছে স্কিমা। তাই স্কিমাকে বলা হয় পূর্ব অভিজ্ঞতা। দেখো, সহজ কথায় বলতে গেলে
মা একটি শিশুকে বলছে, একটি ওষুধের খাপ দেখায় বলছে যে এটি কিন্তু চকলেট, তাহলে শিশু কিন্তু সেটিকে মনে করবে যে এটি চকলেট। কারণ এই বয়সে শিশু কী হয়, শিশু তো জন্মর পর থেকে কোনো কিছু জানে না, তারা তো ব্ল্যাঙ্ক থাকে। তাদেরকে আমরা যা কিছু শেখাই, তাদের ব্ল্যাঙ্ক মস্তিষ্কের মধ্যে যা কিছু দেই, তারা কিন্তু সেটাকেই অ্যাবজর্ব করে এবং সেটাকেই গ্রহণ করে। ঠিক স্কিমাটাও তাই। এই স্কিমা হচ্ছে আমরা যখন প্রথম কোনো কিছু শিখি, সেটাই হচ্ছে স্কিমা, যার অর্থ হচ্ছে প্রায়র নলেজ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, যে স্কিমা হলো পূর্ব অভিজ্ঞতা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই স্কিমা শব্দটি প্রথম ইউজ করেছিলেন পিয়াজে, কিন্তু এই স্কিমা শব্দটির উদ্ভাবক ছিলেন আর্ট বাটলেট। ঠিক আছে, এই স্কিমা ইউজ করেছিলেন পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে, এবং স্কিমা শব্দটির উদ্ভাবক হলেন আর্ট বাটলেট। এবার আসবো অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন। আমরা এই তিনটা টপিক যে রয়েছে, এটা আমরা সবার শেষে আলোচনা করব, এই থিওরির শেষে। হ্যাঁ, এবার আমরা আসছি পিয়াজের 4 স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আলোচনা প্রসঙ্গে। দেখো, পিয়াজের মূলত শিশুর বিকাশকে, কগনিটিভ ডেভেলপমেন্টকে 4টি স্তরে ভাগ করেছেন। হ্যাঁ, এই 4টি স্তর কি? সেন্সারি মোটর স্টেজ জন্ম থেকে 2 বছর, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 12 বছর, ফর্মাল অপারেশনাল স্টেজ 12 বছর প্লাস। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলির থেকেই আমাদের প্রশ্নগুলো বিশেষ করে আসে। হ্যাঁ, তাহলে প্রথম স্টেজের নাম কি? সেন্সারি মোটর স্টেজ। দেখো, এই প্রথম নামের অর্থের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক কিছু। দেখো, সেন্সারি মানে কি? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই 5টা পঞ্চ ইন্দ্রিয় এই সময় খুব অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এবং মোটর মানে কি? সঞ্চালন মানে কি? দেখবে 0 থেকে 2 বছরের শিশুরা প্রচুর পরিমাণে সঞ্চালিত হয়, হাত পা ছোটাছুটি করে, লাফালাফি করে। হ্যাঁ, এদের থামানো যায় না। এই কারণেই এই স্টেজের নাম সেন্সারি মোটর স্টেজ। হ্যাঁ, এই স্টেজে কি সেন্স অর্গানগুলো খুব অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, যেমন তেতো ওষুধ দেওয়ার সাথে সাথে তারা বুঝে যায়, অল্প শব্দ করলেই দেখবে ঘুম থেকে তারা জেগে যায়। হ্যাঁ, লাইট জ্বালালেই তারা চোখ খুলে দেয়। এখানে কিন্তু অন্যান্য স্টেজের তুলনায় আমাদের ইন্দ্রিয়গুলো এই সময় খুব অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, নেক্সট এবার বলছে এই স্টেজের বৈশিষ্ট্য কী আছে। ফার্স্ট যে বৈশিষ্ট্য আমরা পাই, দ্য অরিজিন অফ স্কিমা স্টার্টস, অর্থাৎ এই সময় স্কিমা শুরু হয়। কারণ 0 থেকে 2 বছরের বয়সে শিশুদের মোটামুটি ব্ল্যাঙ্ক থাকে, তাদের মাথার মধ্যে কোনো কিছু থাকে না। তাহলে কি হয়, এখানে আমরা তাদের যা শেখাবো সেটাই কিন্তু তারা শেখে। অর্থাৎ আমরা যদি একটি প্লাস্টিকের টুকরোকে, কাগজের টুকরোকে, প্লাস্টিক বা কাগজের টুকরোকে নিয়ে বলি যে এটা একটা মোবাইল, শিশু কিন্তু তাই শিখবে যে এটা মোবাইল, কারণ তারা তো কোনো কিছু জানে না। তাহলে অরিজিন অফ স্কিমা এখান থেকেই শুরু হয়। শিশু এখান থেকেই বিভিন্ন শব্দ অর্থ জানে, বিভিন্ন বস্তুর নাম জানে। হ্যাঁ, নেক্সট যে টপিক রয়েছে, নেক্সট বৈশিষ্ট্য রয়েছে, চাইল্ড রান থ্রু সেন্সার্স বাই হোল্ডিং অবজেক্ট অ্যান্ড পুটিং ইনটু মাউথ। বলছে এই সময় শিশু কী করে, বিভিন্ন অবজেক্টগুলোকে আঙুল দিয়ে চেপে ধরে, হোল্ডিং অবজেক্ট অ্যান্ড পুটিং ইনটু মাউথ। তারপরে কি করে, সেই অবজেক্টটাকে বা বস্তুটাকে মুখে নিয়ে বোঝার চেষ্টা করে সেটি কি। নেক্সট 3 নম্বর বলেছে লার্ন ফ্রম ট্রায়াল অ্যান্ড এরর। ভুল করে শেখে এই সময় শিশুরা অনেক কিছু। যেমন ধরে নাও যে তেতো ওষুধ একবার দিলে, একবার প্রথম অবস্থায় তারা খেলো, কিন্তু দ্বিতীয় অবস্থায় কিন্তু শিশু সেটি খেতে চায় না। হ্যাঁ, কারণ সে জানে যে সেটি ভালো না। তাই একে বলেছে লার্ন ফ্রম ট্রায়াল অ্যান্ড এরর। যে জিনিসটা তাকে আঘাত দেয়, ধরে নাও একটা বিড়ালের বাচ্চা নিল এবং বিড়ালের বাচ্চাটাকে খামচি দিল, দ্বিতীয়বার কিন্তু সে সেই বিড়ালের বাচ্চাটার কাছে যাবে না, কারণ সে জানে যে সেখান থেকে সে কষ্ট পাচ্ছে। তাই একে বলা হয় লার্ন ফ্রম ট্রায়াল অ্যান্ড এরর। এই লার্ন ফ্রম ট্রায়াল অ্যান্ড এররের একটি থিওরি রয়েছে, যে থিওরির জনক হলেন আবার থর্নডাইক। হ্যাঁ, সেটা আমরা পরের কোনো দিন আলোচনা করব। নেক্সট বলেছে শেক্স এভরিথিং ইনসাইড। শিশু এই সময় কি করে, যা কিছু দেখবে সেটাকে কিন্তু ঝাঁকানোর চেষ্টা করে, ঝাঁকায় এবং তার মুখের মধ্যে নিয়ে নেয়। হ্যাঁ, নেক্সট কি আছে, ইগোসেন্ট্রিজম। এই ইগোসেন্ট্রিজম মানে কি? ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা। হ্যাঁ, আত্মকেন্দ্রিকতা কি, যে নিজের জগতে শিশু বসবাস করে। অর্থাৎ ধরে নাও যে দুটো শিশু 0 থেকে 2 বছর বয়সের থাকে পাশাপাশি, তারা কিন্তু নিজের মতো করেই খেলবে। কে কি বললো, অন্যরা কে কি বললো, তাদের কোনো কিছু যায় আসে না। একেই বলা হয় ইগোসেন্ট্রিজম।
যেটা দেখা যায় 0 থেকে 2 বছর বয়সে। নেক্সট কী আছে, অবজেক্ট প্রেজেন্ট বা অবজেক্ট পার্মানেন্ট। এই বয়সে শিশুদের কাছে যা তুমি অবজেক্ট দেখাবে তার সম্পর্কেই সে বুঝতে পারে সেটা সেই অবজেক্ট, কারণ এখানে শিশুদেরকে যা দেখানো হয় সেটাই কিন্তু তারা শেখে। হ্যাঁ, যে বস্তু স্থায়িত্ব মানে যার অস্তিত্ব আছে তাকেই সে বিশ্বাস করে। নেক্সট 2 নম্বর স্টেজ রয়েছে প্রি অপারেশনাল স্টেজ। দেখো বয়স কত, 2 থেকে 7। এই বয়সের বৈশিষ্ট্যগুলি কি কি হয়? 1 নম্বর হচ্ছে ইগোসেন্ট্রিক, আগেরটা ছিল ইগোসেন্ট্রিজম, এবার ইগোসেন্ট্রিক মানে কি বলছে, এই ইগোসেন্ট্রিক মানে ধরে নাও যে 2 থেকে 7 বছরের শিশু বাড়িতে রয়েছে। এই 2 থেকে 7 বছরের শিশু যদি বাড়িতে থাকে তাহলে দেখা যায় যে বাড়ির আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, তারা এই শিশুর জন্য কিন্তু বাইরে থেকে যখনই বাড়িতে আসে কোনো খেলনা বলে, কোনো খাওয়ার জিনিস, কোনো ড্রেস, পোশাক, গিফট সব কিন্তু নিয়ে আসে, হ্যাঁ, এই শিশুর জন্য। এবং এই শিশুটি ভাবতে শুরু করে যে সেই হয়তো বাড়ির মধ্যে কেন্দ্রবিন্দু, যাকে নিয়ে বাড়ির সবাই পরিচালিত হচ্ছে। হ্যাঁ, নেক্সট 2 নম্বর টপিকে বৈশিষ্ট্য কী রয়েছে, সেন্ট্রেশন। সেন্ট্রেশন মানে কি? দেখো এখানে সেন্ট্রেশন মানে হচ্ছে একটা সাইডের ওপর কনসেন্ট্রেশন করা। হ্যাঁ, অর্থাৎ এখানে কি করে, এই বয়সে শিশুরা সর্বদা একমুখী চিন্তন করে। এরা কিন্তু ভালো মন্দ বোঝে না, যে কোনো একটি বুঝবে, হয় ভালো না হলে খারাপ। যেমন এদেরকে যদি চকলেট দেওয়া যায়, চকলেট মিষ্টি, চকলেটকে পছন্দ করে, এবং একে যদি বলা যায় যে না চকলেট খাবে না, চকলেট খেলে কিন্তু দাঁতে পোকা হবে, সে কিন্তু সেটাকে বিশ্বাস করবে না, কারণ সে জানে চকলেটই শুধু খাওয়ার জিনিস এবং চকলেট হচ্ছে মিষ্টি। হ্যাঁ, তাহলে সেন্ট্রেশন মানে সর্বদা একমুখী চিন্তন করে। নেক্সট 3 নম্বর বলছে লার্ন বাই আস্কিং, জিজ্ঞাসার মাধ্যমে শেখে। এই বয়সের শিশুরা প্রচুর কোশ্চিন করে। ধরে নাও এই বয়সের শিশুকে তুমি একটা মেলায় নিয়ে গেলে, এরা বলবে এটা কি, এটা নাগরদোলা, নাগরদোলা কেন ঘোরে, নাগরদোলা এই কারণে ঘোরে, নাগরদোলা এত সিট কেন থাকে, প্রচুর কোশ্চিন করে এবং এই কোশ্চিনের মাধ্যমেই তারা শেখে। নেক্সট বৈশিষ্ট্য কী রয়েছে, হি ওয়ান্টস টু নো দ্যাট এভরিথিং ফর হিম টু প্লে। অর্থাৎ 2 থেকে 7 বছরের শিশুরা কীভাবে যে তার আশেপাশে যা কিছু রয়েছে সব কিছুই হলো খেলার জিনিস। হ্যাঁ, প্রচুর পরিমাণে যে কোনো জিনিসকে এরা খেলনার বস্তু মনে করে এবং সেটা নিয়েই খেলে। কিন্তু দেখবে আমরা ডেভেলপমেন্টের যখন স্টেজ অফ ডেভেলপমেন্ট পড়বো, ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য, তখন কিন্তু আমরা সেখানে পেয়ে থাকি টয় এজ। হ্যাঁ, এই টয় এজ যে পেয়ে থাকি, এই টয়েস কিন্তু এই বয়সেই দেখা যায়, অর্থাৎ যে সব কিছুকেই সে খেলনা মনে করে। বিশেষ করে লক্ষ্য রাখবে যে এই বয়সের শিশুরা 2 থেকে 7 বছরের শিশুরা যদি বাড়িতে থাকে তাহলে দেখবে বাড়ির হয়তো মা বাবার মোবাইলের ডিসপ্লে ভাঙা থাকে বা টিভির রিমোট বা যে কোনো রিমোট দেখবে গার্ডার দিয়ে পেঁচানো থাকে। অর্থাৎ কি, তার কাছে কিন্তু যে তার যে ভ্যালু রয়েছে রিমোট বা মোবাইলের, সেটা কিন্তু গুরুত্ব না, গুরুত্ব কোনটা, সেটা একটা খেলনা জিনিস। হ্যাঁ, অর্থাৎ যে কোনো জিনিসকে এরা খেলনা ভাবে। নেক্সট বলছে ইমাজিনারি প্লে, কল্পনাপ্রবণ খেলে। অর্থাৎ কি বলছে, কার্টুন দেখে, গাছ কথা বলছে, সিংহ কথা বলছে, সেগুলোকে কিন্তু খুব পছন্দ করে। হ্যাঁ, কল্পনাপ্রবণ যে কোনো খেলা কিন্তু খেলে এখানে। নেক্সট বলছে ইমিটেশন, নকল করে। বিভিন্ন আমাদের ধরে রাখো যে মার মতো শাড়ি পরার চেষ্টা করে গামছা দিয়ে পেঁচিয়ে, তারপরে হচ্ছে বাবার জামা পরে বাবা সাজে। হ্যাঁ, বিভিন্ন গান নকল করে, বিভিন্ন ডান্স নকল করে। অর্থাৎ যা কিছু সোশ্যাল প্র্যাকটিস দেখবে বা সমাজে যা কিছু আশেপাশে বাড়ির সব কিছু দেখবে, সব কিছুকে নকল করার চেষ্টা করে। নেক্সট বলছে প্রিটেন্ড প্লে, ভান করে খেলে। হ্যাঁ, অর্থাৎ ভনিতা করে। কেমন বলছে, বিছানায় দেখো যে শিশুটি ঘুমিয়ে রয়েছে, তুমি কি বলছো তুমি তো ঘুমাওনি, তখন বল ধাপ্পা, দেখবে কি হাসবে শিশুটি, অর্থাৎ ঘুমানোর ভান করেছিল কিন্তু ঘুমায়নি। নেক্সট বলছে ট্রান্সডাকটিভ থট। হ্যাঁ, ট্রান্সডাকটিভ থট মানে কি বলছে, অবযুক্তিপূর্ণ বিচার। এখানে কিন্তু যুক্তি ঠিকঠাক প্রয়োগ করতে পারে না। হ্যাঁ, কেমন, যদি এই বয়সী শিশুকে জিজ্ঞাসা করা যায় আচ্ছা বলো তো বৃষ্টি কোথা থেকে হয়, তখন শিশুটি কি বলবে কি যে বৃষ্টি হচ্ছে 3তলা বাড়ির ছাদ থেকে হয়। কেন হয়, বলছে 3তলা বাড়ির ছাদ তো মেঘের সাথে লাগানো আছে, তাই মেঘ থেকে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি আসে ছাদ থেকে। ঠিক আর একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এই বয়সের শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলো তো যে সূর্য কোথায় ওঠে, তাহলে ধরে নাও যে দুটো গাছ রয়েছে আর এই গাছের মাঝখানে এখানে সূর্যকে দেখা যায়, জানলা দিয়ে সূর্যকে দেখতে পাচ্ছে শিশুটি যে দুটো গাছের মাঝখানে, তাহলে শিশু বলবে সূর্য ওঠে দুটি নারকেল গাছের মাঝখানে। অর্থাৎ কি, এখানে কিন্তু যুক্তি পরিপূর্ণ প্রয়োগ করতে পারছে না, যা দেখছে সেটাকেই সে বলছে। হ্যাঁ, তাকেই বলা হয় ট্রান্সডাকটিভ থট। হ্যাঁ, অবযুক্তিপূর্ণ বিচার। নেক্সট বলেছে কি অ্যানিমিজম। এই কোশ্চিনটা কিন্তু প্রচুরবার আসছে, 2022 সালে প্রাইমারি টেটেও এই কোশ্চিনটা আসছে। এই অ্যানিমিজমের অর্থাৎ কি, অ্যানিমিজম শব্দের অর্থ হলো
সর্বপ্রাণবাদ, হ্যাঁ, সর্বপ্রাণবাদ অর্থাৎ যা কিছুকে দেখে তাকেই বিশ্বাস করে যে তার প্রাণ রয়েছে। যেমন কি বলছে যে একটি শিশু ধরে রাখো হাঁটতে হাঁটতে দেওয়ালে পায়ে লাগলো, দেওয়াল দিয়ে চলতে চলতে তার পায়ে লেগে গেল এবং সে কান্না শুরু করলো। মা আসলো এবং মা এসে বলছে কী হয়েছে, বলছে দেওয়াল মারলো। এবার মা কী বললো, ঠিক আছে এই যে দেওয়ালকে আমি মেরে দিলাম। হ্যাঁ, যখন দেওয়ালকে মেরে দিলাম তখন কিন্তু শিশু চুপ হয়ে গেল, অর্থাৎ শিশুটি কী ভাবলো যে না, দেওয়াল তাকে আঘাত করেছে, মা দেওয়ালকে মারলো, অর্থাৎ দেওয়ালেরও যে একটা প্রাণ রয়েছে সেটা কিন্তু শিশু বুঝতে পারে। একেই বলা হয় অ্যানিমিজম। এই ওয়ার্ডটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চিন হয়। নেক্সট বলছে আর্টিফিশিয়ালিজম, কৃত্রিমতা। এই বয়সে শিশুদের কাছে ন্যাচারাল বা কোনো যার প্রাণ রয়েছে, যার অস্তিত্ব রয়েছে, যার আঘাত লাগে সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা নেই। হ্যাঁ, এই কারণেই দেখবে কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চাকে খামচি দিয়ে পিঠে নিয়ে 2 হাত দিয়ে ঝুলায় ঝুলায় নিয়ে যায় এরা, হ্যাঁ, বা 2 কান ধরে ঝুলায় ঝুলায় নিয়ে যাচ্ছে। কারণটা কি বলছে, একটি প্লাস্টিকের বা টেডি বিয়ারের যা তোমার হচ্ছে কি বলবো ওটাকে, টেডি বিয়ারের আঘাত করলে লাগে না, এই শিশু ভাবে যে না, এই জীবন্ত প্রাণীরও আঘাত করলে হয়তো লাগবে না, অর্থাৎ কৃত্রিম, সব কিছুকে কৃত্রিম মনে করে। হ্যাঁ, আর্টিফিশিয়ালিজম। নেক্সট বলছে রিয়ালিজম। রিয়ালিজমের মানে অর্থাৎ মানে কি বলছে, বাস্তবতা, যা দেখে তাকেই বিশ্বাস করে, এর বাইরে কোনো কিছু বিশ্বাস করতে চায় না এরা। হ্যাঁ, অর্থাৎ বাস্তবতাটা বোঝে। নেক্সট আমরা আসব স্টেজ 3। স্টেজ 3তে কি বলেছে, কংক্রিট অপারেশনাল স্টেজ। বয়স কত, 7 থেকে 11। দেখো এই বয়সে শুরু হয়ে যায় ইন্ডাকটিভ থট। ইন্ডাকটিভ থটের অর্থ কি বলছে, যুক্তি দিয়ে চিন্তা শুরু করে। হ্যাঁ, এদেরকে যদি বলা যায় বলো তো সূর্য কোথায় ওঠে, এখানে কিন্তু শিশু বলবে সূর্য নারকেল গাছের মাঝখানে ওঠে না, সূর্য আকাশে ওঠে, অর্থাৎ যুক্তি এখানে প্রয়োগ শুরু করে দেয়। হ্যাঁ, নেক্সট তারপরে কি বলছে, স্টার্ট লজিক্যাল থট, অর্থাৎ লজিক প্রয়োগ করা শুরু করে এরা, কিন্তু লজিক কিন্তু অ্যাপ্লাই করতে পারে না ঠিকঠাক। হ্যাঁ, নেক্সট বলছে থিংস অ্যাবাউট থিঙ্কিং, চিন্তাকে নিয়ে চিন্তন করে। এই বিশেষ করে লক্ষ্য রাখবে 7 থেকে 11 বছরে দেখবে বালকদের ক্ষেত্রে কি করে, ওরা একটা খেলনা নিয়ে আসে, খেলনাটা ধরে নাও 500-600 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এবং এই খেলনাটাকে কি করবে, খুলবে, খুলে নিয়ে দেখা যাচ্ছে ওর ভিতর থেকে একটা লাইট বের করলো, বা দেখবে যে রিমোটের লাইট বের করলো একটা খেলনা ভেঙে, বা একটা মোটর বের করলো, মোটর একটা খেলনা থেকে মোটর বের করলো। তার মানে কি গাড়ির ভিতরে কি আছে ওটাকে খোলার চেষ্টা করে, তার ভিতরে কি আছে জানার চেষ্টা করে। হ্যাঁ, একেই বলা থিংস অ্যাবাউট থিঙ্কিং, চিন্তাকে নিয়ে চিন্তন করা। নেক্সট যেটা রয়েছে 3 অপারেশন। হ্যাঁ, এই 3 অপারেশন কি বলছে, নাম্বার, ক্লাসিফিকেশন, রিলেশন। দেখো নাম্বার মানে এরা সংখ্যা সম্পর্কে বুঝে যায়। হ্যাঁ, কেমন বুঝে যায়, যেমন যে 13-র পর 15 হয় না, 13-র মাঝখানে 14 হয়, এটা এরা বোঝে, অর্থাৎ নাম্বারের অবস্থান সম্পর্কে বুঝে যায়। নেক্সট আছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি, শ্রেণীকরণ বুঝতে পারে, যে লাল বোতাম, সাদা বোতাম, নীল বোতামকে আলাদা করতে হবে, ছেলে মেয়েকে আলাদা করতে হবে, কটা ছেলে কটা মেয়ে, এগুলো কিন্তু বুঝতে পেরে যায়। তারপরে কি বলেছে, রিলেশন। রিলেশন মানে কি, সম্পর্ক বোঝে। কেমন, মা একটি মহিলাকে দেখিয়ে বলছে এটি তোমার পিসি হয়, অর্থাৎ তাকে কেন পিসি বলে ডাকবো, যেহেতু এই মহিলা বাবার বোন তাই পিসি বলে ডাকবো, অর্থাৎ রিলেশনগুলো বুঝে যায়, মা মাসি কাকা মামার সম্পর্কগুলো বুঝে যায়। নেক্সট বলছে কি লিটারাল ইন থিঙ্কিং, চিন্তনের কি হয় এখানে, থিঙ্কিংটাকে বিস্তার ঘটতে থাকে এখানে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো, নেক্সট বৈশিষ্ট্যতে আসবো হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, অর্থাৎ 11 থেকে 16 বছর। দেখো এখানে কোনো কোনো জায়গায় পাবে তোমরা 11 থেকে 17 পেতে পারো, হ্যাঁ 12 থেকেও 17, 12 থেকেও কোনো জায়গায় 12 থেকে 16 থাকতে পারে বা 17 থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা নেক্সট এর বৈশিষ্ট্য, এই স্তরের বৈশিষ্ট্য কি, ডিডাকটিভ থিঙ্কিং। দেখো আগের স্টেজে ছিল ইন্ডাকটিভ থিঙ্কিং, এবার আসলো ডিডাকটিভ থিঙ্কিং। এই ডিডাকটিভ থিঙ্কিং মানে কি, বিমূর্ত চিন্তন শুরু করে যায়। বুঝতে পারলে, এদেরকে যদি বলা যায় যে কয়লা সাদা, তখন কিন্তু চিন্তা শুরু করে দেয় যে সত্যি কি কয়লা সাদা, অনেকটা গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে। ডিডাকটিভ থিঙ্কিং মানে যার কি বলবো, মানে মূর্ত মানে যার অস্তিত্ব আছে তাকে বিশ্বাস করা ইন্ডাকটিভ, আর ডিডাকটিভ হচ্ছে তার অপোজিট। হ্যাঁ, যার অস্তিত্ব নেই তাকেও বিশ্বাস করা। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সেম জিনিস, হ্যাঁ বিমূর্ত চিন্তন শুরু করে দেয়, কারণ যেখানে যার অস্তিত্ব নেই, যদি এদেরকে বলা যায় যে জানো তাজমহল অনেক বড়, 2টি মাঠের মতো তাজমহল অনেক বড়, সেটাকেও এরা বিশ্বাস করে, কিন্তু আগের স্টেজে কিন্তু বিশ্বাস করে না, যেহেতু আগের স্টেজে সে দেখতে পাচ্ছে না, এখানে কিন্তু বিশ্বাস করে যায়। নেক্সট বলেছে হাইপোথেটিক্যাল থট। হাইপোথেটিক্যাল মানে কি, ধরে নেওয়া শেখে। হ্যাঁ, এই যে x = 5 কেন ধরবো, এখানে কিন্তু ধরে নেওয়া শিখে যায়। দেখবে এই কারণেই কিন্তু ক্লাস 8 বা 7-এর স্টুডেন্টদের যে বীজগণিত শুরু হয়, এর বয়সটা কিন্তু এই স্টেজের মধ্যেই থাকে কিন্তু। হ্যাঁ, এই হাইপোথেটিক্যাল থট মানে ধরে নেওয়া শিখে যায়। নেক্সট বলছি অ্যাপ্লাই লজিক। আগের স্টেজে ছিল কি স্টার্ট লজিক, এই স্টেজে কি লজিক প্রয়োগ করতে পারে।
নেক্সট বলছে আইএনআরসি গ্রুপ। আইএনআরসি গ্রুপ কি? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি? দেখো আইডেন্টিক্যাল মানে হচ্ছে এখানে সদৃশ্য বোঝে, হ্যাঁ, কার সাথে কার মিল রয়েছে সেটা বুঝতে পারে। নেক্সট কি বলেছে? নেগেটিভ। নেগেটিভ মানে নয়র্থক, হ্যাঁ, ঠিক আছে তুমি খাবে না তো, এই যে মা বললো তুমি খাবে না তো, শিশুটি কিন্তু এসে খাবে, কারণ সে জানে যে মা রাগ করে বলল। অর্থাৎ আমরা যখন কোনো কিছু বলি না বাচক কোনো কিছু, সেটা কিন্তু বুঝে যায় এখানে। নেক্সট বলছে রেসিপ্রোকাল। দেখো রেসিপ্রোকাল মানে কি? বিনিময় বোঝে। তুমি যদি আমাকে কোনো কিছু দাও, আমিও তোমাকে কোনো কিছু দেবো, হ্যাঁ, এই বিনিময়টা এখানে শিখে যায়। নেক্সট বলছে কোঅপারেশন উইথ আদার, সহযোগিতাপূর্ণ হয়, সহযোগিতা করে একে অপরকে, এবং আরেকটা হয় কি? কো রিলেটিভও করে, হ্যাঁ, কো রিলেটিভ অর্থাৎ সহগতি সম্পূর্ণ হয়। তো আজকে আমরা জানলাম এই পেঁয়াজের 4টি স্টেজ রয়েছে, এই 4টি স্টেজের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ। এবার আমরা নেক্সট আসছি কি? পেঁয়াজে কিছু কিছু টার্ম ইউজ করেছে, দেখো অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, এই জিনিসগুলো একটু কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। আমি এগুলোকে আবার একটু আলাদা করে আলোচনা করে দিচ্ছি, দেখো যেগুলো আমাদের প্রয়োজন লাগে। দেখো পেঁয়াজে কী করেছে? পেঁয়াজে কি ইউজ করেছিল একটি টার্ম, সেটি হচ্ছে স্কিমা, ঠিক আছে। এই স্কিমা সম্প্রসারণ ঘটে, অর্থাৎ একটি শিশু প্রথম অবস্থায় যা কিছু শেখে সেটা পরবর্তীতে তো তার আরও কিছু তার সাথে যুক্ত করে বা আরও কিছু শেখার চেষ্টা করে, একে বলা হয় স্কিমা। এই স্কিমার সম্প্রসারণ ঘটে। এই সম্প্রসারণ যে ঘটে সেটি হচ্ছে দুটি প্রক্রিয়ায় ঘটে। একটি প্রক্রিয়ার নাম অ্যাডাপ্টেশন, আরেকটি প্রক্রিয়ার নাম অর্গানাইজেশন। হয়েছে? এই অ্যাডাপ্টেশন যেটা রয়েছে, এই অ্যাডাপ্টেশন মূলত দুটি প্রক্রিয়ায় হয়, হ্যাঁ, অর্থাৎ অভিযোজন দুটি প্রক্রিয়ায় হয়। একটির নাম অ্যাসিমিলেশন, আর একটির নাম অ্যাকোমোডেশন। হয়েছে? এবার আসছি কি এই অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন কি, হ্যাঁ, একটু দেখে নাও এখানে। দেখো এই অ্যাসিমিলেশন দ্য প্রসেস অফ টেকিং ইনফরমেশন ইনটু আওয়ার প্রিভিয়াসলি এক্সিস্টিং স্কিমাস, হ্যাঁ। অ্যাসিমিলেশন অর্থাৎ হচ্ছে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতাকে বা নতুন কোনো তথ্যকে সংযুক্ত করা। এখানে কিন্তু মাথায় রাখবে অ্যাসিমিলেশন মানে যুক্ত করা, পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন কোনো তথ্যকে অ্যাড করা, ঠিক আছে। এখানে কোনো কিছু অ্যাড করা হয় অ্যাসিমিলেশনে। যেমন আমরা কি বলতে পারি? ধরে রাখো যে একটি শিশু কি করলো? একটি শিশু বিড়াল দেখলো, হ্যাঁ, বিড়াল দেখলো। এবার বিড়ালের কয়টি পা থাকে? বিড়ালের 4টি পা থাকে। এবার শিশুটি কি করলো? একটি কুকুর দেখলো এই বয়সের, হ্যাঁ। এবার শিশুটি কি দেখলো? একটি কুকুর দেখলো। এবার শিশুটি কি করার চেষ্টা করে? কুকুরের কটা পা আছে? 4টা পা রয়েছে। তখন শিশুটি বলে যে দেখো দেখো এটি একটি বিড়াল, অর্থাৎ কুকুরকেও কি বলে ডাকে? বিড়াল বলে ডাকে। কেন ডাকে? অর্থাৎ বিড়ালেরও 4টা পা ছিল, কুকুরেরও 4টা পা আছে, এই যে মিল খোঁজা, এটি হলো অ্যাসিমিলেশন, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ। তাহলে অ্যাসিমিলেশনের অর্থ কি? যে কোনো কিছুর সাথে মিল খোঁজা বা প্রিভিয়াস যে নলেজ থাকে, প্রায়র নলেজ, তার সাথে নতুন কোনো জ্ঞান বা তথ্যকে যুক্ত করা, হ্যাঁ। এবার আসবে অ্যাকোমোডেশন। বলছি ইনভলভস, দেখো ইনভলভস অল্টারিং এক্সিস্টিং আইডিয়াস অর স্কিমাস অ্যাজ এ রেজাল্ট অফ এ নিউ এক্সপিরিয়েন্সেস। বলছে অ্যাকোমোডেশনটা একদমই আলাদা, এখানে স্কিমার মডিফাই হয়, হ্যাঁ। অর্থাৎ পূর্বে যে শিশু বলতো যে একটি কুকুরকে যে দেখো এটি বিড়াল, এখানে এসে সে বুঝে যায় যে না, এটি বিড়াল নয়, এটি কুকুর। অর্থাৎ বিড়াল এবং কুকুরের যে পার্থক্য সেটা কিন্তু এখানে বুঝে যায়। তাহলে অ্যাকোমোডেশন মানে কি? এখানে কিন্তু পূর্ব অভিজ্ঞতার সাথে কোনো কিছু অ্যাড হয় না, একদম মডিফাই হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। তাহলে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। এইবার এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে এবার এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাঝে
যে ব্যালেন্স কাজ করে তাকেই বলা হয় ইকুইলিব্রেশন। এখানে একটু ভালো করে মাথায় রাখবে, মনে রাখবে। এখানে দেখো অ্যাসিমিলেশন এবং কি আছে এখানে অ্যাকোমোডেশন, এই দুইয়ের মাঝখানে যে ব্যালেন্স থাকে তাকেই বলা হয়, ঠিক আছে। ইকুইলিব্রেশন মানে কি, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মাঝখানে যে ব্যালেন্স থাকে তাকেই বলা হয় ইকুইলিব্রেশন। হ্যাঁ, এবং এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু হয়, যদি কেউ ব্যালেন্স করতে না পারে তাহলেই তাকে বলা হয়, যদি ব্যালেন্স না করতে পারে, ডিস ইকুইলিব্রেশন। অর্থাৎ অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মাঝে যদি কেউ ব্যালেন্স না করতে পারে তখন তাকে বলা হয় ডিস ইকুইলিব্রেশন। ঠিক আছে, তাহলে কি শিখলাম? অ্যাসিমিলেশন মানে পূর্ব অভিজ্ঞতার সাথে সংযোজন করা নতুন তথ্য। অ্যাকোমোডেশন করে মানে কি, অ্যাকোমোডেশন মানে নতুন কোনো তথ্যকে ডাইরেক্ট মডিফাই করে দেওয়া হয় এখানে। ইকুইলিব্রেশন মানে কি, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মাঝখানে যে ব্যালেন্স থাকে, আর যদি ব্যালেন্স না থাকে তাহলে তাকে বলা হয় ডিস ইকুইলিব্রেশন। যে বলছে এই মেকানিজম দ্যাট অ্যাসিস্ট চিলড্রেন ইন অ্যাচিভিং এ ব্যালেন্স বিটুইন অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। এবার আমরা এই অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন ইকুইলিব্রেশন ছাড়াও পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে আরও কিছু কিছু টার্ম পাই। হ্যাঁ, যে শব্দগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, দেখো সেগুলো কি কি। দেখো একটি টার্ম পাই আমরা, ডিলে ইমিটেশন। হ্যাঁ, ডিলেড ইমিটেশন। এই ডিলেড ইমিটেশন মানে কি বলছে কেমন, দেখো সেন্সারি মোটর স্টেজে যখন বয়স থেকে 0 থেকে 2 বছর, তখন কিন্তু কোনো জিনিসকে দেখে তারা যখন শিখে যায়, যেমন একটি বিড়াল ডাক দিল, হ্যাঁ, এবং বিড়ালটা ডাক দেওয়ার পর মিউ মিউ করে ডাক দিল এবং বিড়ালটি ডাক দিয়ে কিন্তু চলে গেল। দেখা যাচ্ছে শিশুটি কিন্তু বিড়ালটা চলে যাওয়ার পরও সেই ডাকটা কিন্তু সে কিন্তু নকল করতে পারে মিউ মিউ করে। এই যে বিড়ালের অস্তিত্ব না থাকা সত্ত্বেও, হ্যাঁ, বিড়ালটা কীভাবে ডাকতো সেটাকে যে নকল করে, একেই বলা হয় ডিলে ইমিটেশন। এটি পিয়াজের থিওরিতে কিন্তু যুক্ত রয়েছে। হ্যাঁ, আর নেক্সট কি রয়েছে, এই অর্গানাইজেশন কি আমরা পূর্বে আলোচনা করেছি যে স্কিমা দুটো প্রক্রিয়ায় ঘটে, একটি অ্যাডাপ্টেশন, একটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কি বলছে যে স্কিমা যখন আরও সংগঠিত হয়ে আরও জটিল কোনো চিন্তামূলক কাজ করতে সক্ষম হয় তখন তাকে অর্গানাইজেশন বলে। ঠিক আছে, কারণ আমরা যখন কি দেখলাম, আমরা নতুন কোনো কিছু তথ্য নিলাম, তথ্য জানলাম, এটাই স্কিমা ঘটলো, এবং সেই স্কিমার মধ্যে আরও কিছু গ্যাদার হলো, আরও তথ্য হলো, আরও অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন হলো, সব কিছু হওয়ার পর আমরা যখন কোনো জটিল সমস্যা সমাধান করতে পারি তখন তাকে বলা হয় অর্গানাইজেশন। পিয়াজের থিওরি থেকে কি ধরনের কোশ্চিন আসে পরীক্ষায়, দেখো, দ্য পিয়াজেশিয়ান স্টেজ ডিউরিং হুইচ আন্ডারস্ট্যান্ডিং of the world comes about through sensory experiences and motor action is the। তাহলে আমরা তো প্রথমেই পড়েছিলাম যে সেন্সারি মোটর স্টেজে কি হয়, সেন্সারি এক্সপিরিয়েন্স অ্যান্ড মোটর অ্যাকশন কোন স্টেজের সাথে যুক্ত রয়েছে এটি, দেখো সেন্সারি মোটর প্রি অপারেশনাল কংক্রিট ফর্মাল। তাহলে অ্যান্সার হবে, এখানে তো কোশ্চিন উল্লেখ করেই দিয়েছে সেন্সারি অ্যান্ড মোটর, সেন্সারি মোটর স্টেজ। নেক্সট কোশ্চিন দেখো, children actively construct their understanding of the world is a statement attribute to কার থিওরির সাথে যুক্ত রয়েছে, পিয়াজে, কোহলবার্গ, প্যাভলভ, স্কিনার। অ্যান্সার হবে পিয়াজে। নেক্সট, হুইচ স্টেজ অফ পিয়াজে থিওরি ইজ ক্যারেক্টারাইজড বাই অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্সের অর্থ কী ছিল, বস্তু স্থায়িত্ব। এই বস্তু স্থায়িত্ব কোন স্টেজে দেখা যায়, কংক্রিট, ফর্মাল, সেন্সারি, প্রি অপারেশনাল, সেন্সারি স্টেজে। নেক্সট কি আছে, পিয়াজে অ্যাজিউম দ্যাট চিলড্রেন আর ড্যাশ ইন কনস্ট্রাক্টিং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্সার কী হবে, প্যাসিভ, অ্যাক্টিভ, নিউট্রাল, কোনটা হবে, অ্যাক্টিভ। নেক্সট কি আছে, জিন পিয়াজে ওয়াজ এ চাইল্ড সাইকোলজিস্ট, ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট, বায়োলজিস্ট, জেনেটিক এপিস্টেমোলজিস্ট। দেখো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে জেনেটিক এপিস্টেমোলজিস্ট বা জেনেটিক এপিস্টেমোলজিস্ট থাকলে পরেই পিয়াজেকে নিতে হবে। তাহলে অ্যান্সার কিন্তু এটা, যদি এটা না থাকতো তাহলে কিন্তু চাইল্ড সাইকোলজিস্ট হতো। হ্যাঁ, তাহলে আজকে আমরা জানলাম পিয়াজে থিওরি সম্পর্কে। এরপরে অন্য কোনো ক্লাসে ভাইগোস্কি, কোহলবার্গ, এরিকসন, ফ্রয়েড রয়েছে, তাদের সম্পর্কে জানবো। হ্যাঁ, আজকে হচ্ছে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ক্লাসে। ধন্যবাদ।